রামপুর গ্রামের শেষ প্রান্তে একটি ছোট ভাঙা কুঁড়েঘর ছিল, যেখানে কানাই নামে এক অনাথ ছেলে থাকত। কানাইয়ের কাছে না ছিল কোনো টাকা পয়সা, না ছিল আপন কেউ। সে সারাদিন গ্রামবাসীদের গরু মহিষ চড়াত এবং বিনিময়ে সে 2 বেলার শুকনো রুটি পেত। হে ভগবান, এই বৃষ্টিও কি আজই হতে হলো? ছাদ থেকে জল এমনভাবে টুপটুপ করে পড়ছে যেন আকাশ কাঁদছে। ঘরে খাওয়ার একদানা খাবার নেই, আর কালকের রুটিটাও ইঁদুর চিবিয়ে গেছে। আমার পুরো জীবন কি এই দারিদ্র্যের মধ্যেই কেটে যাবে? মানুষ বলে পরিশ্রমের ফল মিষ্টি হয়, কিন্তু আমার পরিশ্রম তো শুধু এই পশুদের পেছনে দৌড়াতেই শেষ হয়ে যায়। ঠিক তখনই বাইরে থেকে গ্রামের লোভী প্রধানের কণ্ঠস্বর শোনা গেল। সে ঘোড়ায় চড়ে কানাইয়ের কুঁড়েঘরের কাছে এসেছিল। ওই কানাই, বাইরে আয় অলস ছেলে। দেখ, আমার সবচেয়ে দামি গরু লালি জঙ্গলের দিকে পালিয়ে গেছে। তুই যদি ওকে সন্ধ্যা পর্যন্ত ফিরিয়ে না আনবি, তবে আমি তোকে গ্রাম থেকে বের করে দেব, আর তোর এই কুঁড়েঘর ভেঙে দেব। যা, এখনই বের হ। কিন্তু প্রধানমশাই, এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর জঙ্গলে বন্য পশুর ভয় আছে। আমি একা কিভাবে যাব? রাত হতে চলেছে। আমি কি আগামীকাল সকালে যেতে পারি? চুপ কর, এখনই যা, নইলে কাল থেকে তোকে কেউ কোনো রুটি দেবে না। আমার গরু চাইলে তুই ওকে পাতাল থেকে খুঁজে আনবি। কানাই নিরুপায় হয়ে ঘন জঙ্গলের দিকে রওনা দিল। বিদ্যুৎ চমকাচ্ছিল আর প্যাঁচার ভয়ঙ্কর ডাক প্রতিধ্বনিত হচ্ছিল। হাঁটতে হাঁটতে কানাই এমন এক জায়গায় পৌঁছে গেল যেখানে গ্রামের কোনো মানুষ যাওয়ার সাহস করত না। লালি, ও লালি, কোথায় গেলি তুই? প্রধানমশাই তো আমাকে মেরেই ফেলবে। ঈশ্বর, আমাকে পথ দেখাও। এই পথ তো গুহার ভেতরে যাচ্ছে। লালি কি এর ভেতরে গেছে? আমার খুব ভয় লাগছে, কিন্তু ফিরে গেলেও তো মৃত্যুই নিশ্চিত। কানাই তার মশাল জ্বালালো এবং ধীরে ধীরে গুহার ভেতরে পা বাড়ালো। গুহার ভেতরে একটা অদ্ভুত নীল আলো জ্বলছিল। কানাই যখন গুহার ভেতরে ঢুকল, সে দেখল পাথরের ওপর একটা সুন্দর পিতলের হাঁড়ি রাখা আছে। আরে, এটা কি? এই অন্ধকার গুহায় এত সুন্দর একটা হাঁড়ি কেন রাখা? এর গায়ের লেখাগুলো তো উজ্জ্বল হয়ে জ্বলছে। এটা কি কোনো গুপ্তধন? এটা বিক্রি করতে পারলে তো আমার অভাব দূর হয়ে যাবে। কানাই যখনই হাঁড়িটা ধরল, অমনি গুহার ভেতরে একটা গম্ভীর আওয়াজ শোনা গেল। কানাই ভয়ে পিছিয়ে গেল। ভয় পেও না কানাই, তোমার সততা আর কষ্ট দেখে আমি খুশি হয়েছি। আমি সাধারণ কোনো হাঁড়ি নই, আমি হলাম ইচ্ছা পূরণ হাঁড়ি। তুমি আমার ভেতরে যা কিছু রাখবে সেটা 100 গুণ হয়ে ফিরে আসবে। তবে মনে রেখো, লোভ কিন্তু মানুষের বড় শত্রু। আপনি কি সত্যি জাদুকরী? যদি তাই হয়, তবে দয়া করে আমার হারিয়ে যাওয়া গরু লালিকে খুঁজে দিন। হাঁড়ি থেকে একটা জোরালো আলো বেরোলো, আর দেখা গেল গুহার এক কোণে লালি গরুটা বসে আছে। কানাই খুব খুশি হল। সে গরুকে সঙ্গে নিয়ে এবং হাঁড়িটাকে কাপড়ে মুড়িয়ে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এসে কানাই হাঁড়িটা পরীক্ষা করতে চাইল। তার কাছে তখন শুধু এক টুকরো শুকনো রুটি ছিল। মা বলতেন, মিরাক্কেল বা অলৌকিক কিছু সত্যি ঘটে। আজ পরীক্ষা করেই দেখি, এই হাঁড়ি যদি আমার রুটি বাড়িয়ে দেয়, তবে আমাকে আর কোনোদিন না খেয়ে ঘুমোতে হবে না। কানাই যখনই রুটির টুকরোটা হাঁড়ির ভেতরে রাখল, হাঁড়িটা জ্বলতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যেই হাঁড়ি থেকে একের পর এক গরম আর তাজা রুটি বেরিয়ে আসতে লাগল। এক টুকরো রুটি থেকে নিমেষে 100টা রুটি হয়ে গেল। দারুণ! এটা তো সত্যি জাদুকরী। এখন থেকে আমি আর গ্রামের ক্ষুধার্ত শিশুরা কোনোদিন না খেয়ে থাকব না। ভগবানকে অনেক ধন্যবাদ। আমার কষ্টের দিন এবার শেষ হলো। কানাই পেট ভরে খাবার খেল এবং বাকি রুটিগুলো পাশের গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিল। কিন্তু কানাই জানত না যে গ্রামের এক লোভী নজর তার জানলার বাইরে থেকে এসব দেখছে। গ্রাম প্রধানের চাকর রামু, যে গরুর খবর নিতে এসেছিল, সেই জাদুকরী দৃশ্য দেখে ফেলে। সে তক্ষুনি দৌড়ে প্রধানের বাড়িতে গেল। মালিক, আজব ব্যাপার হয়ে গেছে। ওই গরিব কানাইয়ের হাতে কোনো জাদুকরী জিনিস পড়েছে। সে একটা শুকনো রুটি হাঁড়ির ভেতরে রাখল, আর হাঁড়ি তাকে 100টি রুটি ফেরত দিল। যদি ওই হাঁড়ি আমাদের কাছে থাকে, তবে আমরা দুনিয়ার সবথেকে ধনী লোক হয়ে যাব। কি? ওই সামান্য রাখাল এখন জাদু দেখাবে? কাল সকাল হতে দে, আমি ওই হাঁড়ি ছিনিয়ে নেব। ওই হাঁড়ি আমার বাড়ির শোভা বাড়াবে, কানাইয়ের ঝুপড়িতে নয়। তৈরি থাক রামু, কাল সকালে কানাইয়ের বিপদ আসতে চলেছে। কানাই তার বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছিল।
সে জানত না যে তার নতুন পাওয়ার সুখে আবার বিপদের মেঘ ঘনিয়ে আসছে। সারা রাত কানাই গভীর ঘুমেছিল, কিন্তু সে জানত না যে সকালের সূর্য তার জন্য নতুন সমস্যা নিয়ে আসবে। লোভী গ্রামপ্রধান তার দলবল নিয়ে কানাইয়ের দরজায় এসে দাঁড়ালো। ওই কানাই, বাইরে আয়। শুনেছি তুই জঙ্গল থেকে কিছু চুরি করে এনেছিস। চুরির মাল লুকিয়ে রেখে ভাবছিস আমি জানতে পারবো না? তাড়াতাড়ি বাইরে আয়, নয়তো তোর ঝুপড়িতে আগুন লাগিয়ে দেব। কানাই ঘাবড়ে গিয়ে বাইরে বেরোলো। তার হাতে সেই জাদুকরি হাড়িটি ছিল, যা সে রাতে পরিষ্কার কাপড়ে জড়িয়ে রেখেছিল। প্রধান মশাই, আপনি সাত সকালে এসব কি বলছেন? আমি কোনো চুরি করিনি। এই হাঁড়িটি আমি জঙ্গলের এক গুহায় পেয়েছি। এটা ঈশ্বরের আশীর্বাদ, চুরির মাল নয়। আমি তো আপনার গরু ফিরিয়ে এনে দিয়েছি। তবে কেন আপনি আমার ওপর মিথ্যে অপবাদ দিচ্ছেন? মালিক, গতকাল রাতে আমি নিজের চোখে দেখেছি কিভাবে একটি রুটি থেকে 100টি রুটি হয়ে গিয়েছিল। কানাই মিথ্যে বলছে। এই গুপ্তধন তো আপনার হওয়া উচিত। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কানাই, তুই এই গ্রামের জমিতে থাকিস, এখানকার বাতাসে শ্বাস নিস এবং এখানকার জঙ্গল থেকে কাঠ কাটিস। তাই জঙ্গলে পাওয়া প্রতিটি মূল্যবান জিনিসের উপর প্রথম অধিকার আমার। এই হাড়িটি আমাকে দিয়ে দে, নয়তো জেলে যাওয়ার জন্য প্রস্তুত হ। না প্রধান মশাই, এমনটা করবেন না। এই হাঁড়িটি গরিবদের ক্ষুধা মেটানোর জন্য। এটি যদি আপনার কাছে চলে যায় তবে আপনি এর অপব্যবহার করবেন। গুহার সেই কণ্ঠস্বর বলেছিল যে লোভ না করতে, নয়তো এর পরিণাম খারাপ হবে। প্রধান মশাই, আমার কথা শুনুন। চুপ কর ভিখারি, এখন এই হাড়ি আমার প্রাসাদের শোভা বাড়াবে। এখন থেকে আমার আর কারো কাছ থেকে কর আদায়ের প্রয়োজন হবে না। রামু, চল দ্রুত, আজ আমরা এই কলস দিয়ে আমাদের সিন্দুক ভরব। প্রধান মশাই হাড়িটি নিয়ে নিজের প্রাসাদের দিকে পালিয়ে গেল। কানাই সেখানেই মাটিতে বসে কাঁদতে লাগল। তার ভয় ছিল যে প্রধানের লোভ না জানি পুরো গ্রামের ওপর কোনো বিপদ ডেকে আনে। দেখ রামু, আজ তোর মালিক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। এই দেখ, এটি আমার শেষ স্বর্ণমুদ্রা। এখন আমি এটি এই হাড়িতে রাখব, আর তারপর দেখবি আমাদের সামনে মুদ্রার পাহাড় দাঁড়িয়ে যাবে। ওগো থামুন, আগে দেখে তো নিন এটি কিভাবে কাজ করে। এমন যেন না হয় যে সবকিছু গায়েব হয়ে যায়। তুই চুপ কর, তুই জাদুর কি বুঝিস? এই দেখ। যেই স্বর্ণমুদ্রাটি ভেতরে গেল, হাড়িটি নীল আলোয় ভরে উঠল। 1 মুদ্রা থেকে 2 হল, 2 থেকে 4, এবং দেখতে দেখতে হাড়ি থেকে মুদ্রার বৃষ্টি শুরু হয়ে গেল। আরে বাহ রামু, দেখ, সোনা আর সোনা। আরো দাও, যা কিছু মূল্যবান আছে সব এতে দিয়ে দাও। গয়না আনো, রেশমি কাপড় আনো, সবকিছু আমরা 100 গুণ করে ফেলবো। লোভে অন্ধ হয়ে প্রধান তার ঘরের সব মূল্যবান জিনিস হাড়িতে ভরতে শুরু করে। ধীরে ধীরে পুরো ঘর জিনিসপত্রে ভরে যায়। কিন্তু তখনই প্রধানের একটি বড় ভুল হয়ে গেল। ওরে, এ কি? বাঁচাও আমাকে, আমার পা পিছলে গেছে। রামু, আমাকে বাইরে বের কর। রামু কিছু করার আগেই প্রধান সেই জাদুকরি হাড়ির ভেতরে ঢুকে যায় এবং হাড়িটিতে জাদু শুরু হয়। হাড়ি থেকে একে একে অনেকগুলো প্রধান বেরিয়ে আসতে লাগলো। এ কি হচ্ছে? এতগুলো মালিক? মালিক, আপনি এর মধ্যে আসল কোনটা? দেখতে দেখতে প্রাসাদে 100 জন প্রধান দাঁড়িয়ে গেল। প্রত্যেকেই চিৎকার করে বলছিল যে সেই আসল প্রধান এবং এই সমস্ত ধনসম্পদের মালিক। এটা আমার প্রাসাদ, তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। না, আমি আসল, তোমরা সবাই নকল। এই সোনা আমার। 100 প্রধান নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল। তারা একে অপরের চুল টেনে ধরল, থাপ্পড় মারল এবং পুরো প্রাসাদে হুলুস্থুল পড়ে গেল। ধনসম্পদ তো দূরের কথা, এখন প্রধানের নিজের প্রাণ বাঁচানোই কঠিন হয়ে পড়ল। আমি বলেছিলাম যে লোভের ফল খারাপ হয়। হাঁড়িটি প্রধানকে তার লোভের পরিণাম দেখিয়ে দিয়েছে। এখন যদি এই 100টি প্রধান গ্রামে চলে যায় তবে তারা সবকিছু ধ্বংস করে দেবে। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে সেই গুহায় ফিরে যেতে হবে এবং জিজ্ঞেস করতে হবে এই জাদু কিভাবে থামানো যায়। কানাই আবার সেই ঘন জঙ্গলের দিকে দৌড়ালো। সে জানত যে কেবল সেই কণ্ঠস্বরই এই ধ্বংসলীলা থামাতে পারে। হে জাদুকরী শক্তি, আমাকে ক্ষমা করুন। আমি সেই হাঁড়ি রক্ষা করতে পারিনি। প্রধান মশাই সেটা কেড়ে নিয়েছে এবং এখন গ্রামে অনর্থ ঘটছে। 100টা লোভী প্রধান নিজেদের মধ্যে লড়াই করছে। দয়া করে এই জাদু ফিরিয়ে নিন। আমার ওই হাঁড়ি চাই না। আমি আমার দারিদ্র্যের মধ্যেই সুখী আছি। শুধু আমার গ্রামকে বাঁচান। কানাই, তুমি তোমার পরীক্ষা দিয়ে দিয়েছ। তুমি নিজের সুখের চেয়ে গ্রামের শান্তি চেয়েছ। জাদু থামানো সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে একটি বড় ত্যাগ করতে হবে। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। বলুন, আমাকে কি করতে হবে?
তোমাকে ওই হাঁড়িটা ভাঙতে হবে। কিন্তু মনে রেখো, হাঁড়িটা ভাঙার সাথে সাথেই তোমার পাওয়া সমস্ত সুখ, সেই রুটিগুলো, সেই আশাগুলো সব অদৃশ্য হয়ে যাবে, আর তুমি আবারও সেই গরিব কানাই হয়ে যাবে। তুমি কি আবারও সেই দারিদ্র্য মেনে নিতে প্রস্তুত? হ্যাঁ, আমি রাজি। অন্যের দুঃখের বিনিময়ে আমি সুখ চাই না। তখনই গুহা থেকে একটি উজ্জ্বল জাদুকরি লাঠি কানাইয়ের হাতে চলে এলো। কানাই সেটি নিয়ে প্রাসাদের দিকে দৌড়ে গেল। থেমে যাও কানাই, এই হাড়িতে হাত দিও না, এটা আমাদের। কানাই কারও কথা শুনল না। সে নিজের পুরো শক্তি দিয়ে জাদুকরি লাঠি দিয়ে হাঁড়িটির ওপর আঘাত করল। কানাই জাদুকরি লাঠি দিয়ে হাঁড়িটি ভাঙার সাথে সাথে একটি জোরালো বিস্ফোরণ হলো এবং পুরো প্রাসাদ তীব্র আলোয় ভরে গেল। কিছুক্ষণের জন্য মনে হলো যেন সময় থমকে গেছে। যখন আলো কমল, কানাই দেখল যে প্রাসাদের সমস্ত সোনা, রূপা এবং মূল্যবান জিনিসপত্র অদৃশ্য হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, সেই 100 জন নকল প্রধান বাতাসে ধোঁয়ার মতো উড়ে গেছে। ওহ, আমার মাথা, আমি কোথায়? ওসব কোথায় গেল? আমার সোনা, আমার মোহরগুলো। কানাই, তুই এটা কি করলি? তুই আমার পুরো সম্পদ ধুলোয় মিশিয়ে দিলি। প্রধানমশাই, ওই সম্পদ আপনার ছিলই না। ওটা ছিল লালসার এক জাল, যাতে আপনি ফেঁসে গিয়েছিলেন। আমি যদি এই হাঁড়িটি না ভাঙতাম, তবে ওই 100 জন প্রধান এই গ্রামটাকে নরক বানিয়ে দিত। ভাগ্য ভালো যে আপনি একাই বেঁচে আছেন, না হলে আপনার লোভ আপনাকে শেষ করে ফেলত। প্রাসাদের সমস্ত সুখ সুবিধা অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রধান এখন আবারও একজন সাধারণ মানুষ হয়ে গেছে, বরং তার অহংকার ভেঙে যাওয়ার কারণে সে নিজেকে আগের চেয়েও বেশি অসহায় বোধ করছিল। গ্রামবাসীরা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ক্ষমতা আর পদের অপব্যবহার করেছি। কানাই আজ শুধু আমার প্রাণই বাঁচায়নি, বরং এই গ্রামকে এক বড় ধ্বংসের হাত থেকেও বাঁচিয়েছে। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনো গরিবের টাকা মারব না। কানাই, তোর কোণে ঘরটা হয়তো ভাঙাচোরা, কিন্তু তোর মনটা এই গ্রামে সবার চেয়ে বড়। কানাই প্রধান মশাইকে ক্ষমা করে দিল, কিন্তু সে যখন নিজের কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল, তখন তার সেই জাদুকরী কণ্ঠস্বরের শর্তটি মনে পড়ল। আমি আবার সেখানেই ফিরে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আমার কাছে এখন আর সেই রুটিও নেই, আর নেই কোনো জাদুকরি হাঁড়ি। কিন্তু আজ আমার মনটা খুব হালকা লাগছে। অন্যদের মঙ্গলের জন্য আমি নিজের সুখ বিসর্জন দিয়েছি, আর এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। লালি গরু এখন নিরাপদ এবং গ্রামেও শান্তি ফিরে এসেছে। আমার জন্য এটুকুই যথেষ্ট। কানাই চুলা জ্বালানোর জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে শুরু করে এবং নিজের পুরনো পরিশ্রমী জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। কানাই, তুমি প্রমাণ করেছ যে নিঃস্বার্থ সেবা আর সততার চেয়ে বড় কোনো জাদু নেই। তুমি তোমার পরীক্ষার প্রতিটি ধাপ সাফল্যের সাথে পার করেছ। যে হাঁড়িটা তুমি ভেঙেছ, তা ছিল তোমার লোভের পরীক্ষা। যেহেতু তুমি নিজের লোভের বদলে গ্রামের মানুষের মঙ্গলকে বেছে নিয়েছ, তাই এখন তুমি তোমার আসল পুরস্কার পাবে। না হে জাদুশক্তি, আমার আর কোনো জাদুকরি হাঁড়ি চাই না। আমি নিজের পরিশ্রম দিয়ে উপার্জন করে খেতে চাই। আমি তোমাকে কোনো হাঁড়ি নয়, বরং একটি আশীর্বাদ দিচ্ছি। আজ থেকে তোমার পরিশ্রমের ফল সর্বদা 100 গুণ হবে। তুমি যে জমিতে বীজ বপন করবে, সেখানে সেরা ফসল হবে। তুমি যে অসুস্থ পশুকে স্পর্শ করবে, সে সুস্থ হয়ে যাবে। তোমার সততাই তোমার জীবনের সবচেয়ে বড় জাদু হয়ে উঠবে। কয়েক বছর পর, সময়ের সাথে সাথে কানাই গ্রামের সবচেয়ে সম্মানিত এবং সুখী কৃষক হয়ে ওঠে। তার কাছে কোনো জাদুকরি হাঁড়ি ছিল না, কিন্তু তার পরিশ্রমেই জাদু ছিল। সে গ্রামের মাঝখানে একটি বড় ভোজনালয় তৈরি করে, যেখানে কোনো দরিদ্র মানুষ আর অভুক্ত থাকে না। বাচ্চারা, মনে রেখো, জাদু কোনো বস্তুতে থাকে না, জাদু থাকে আমাদের ইচ্ছা শক্তিতে। আমরা যদি সততার সাথে কঠোর পরিশ্রম করি, তবে প্রকৃতি নিজেই আমাদের জন্য জাদুর দরজা খুলে দেয়। লোভ হলো এমন একটি হাঁড়ি যা কখনো ভরে না, কিন্তু সন্তুষ্টি হলো এমন এক ধন যা কখনো শেষ হয় না। রামপুর গ্রাম এখন আনন্দের গ্রামে পরিণত হয়েছে। গ্রামের সেই প্রভাবশালী প্রধান এখন কানাইয়ের সবচেয়ে ভালো বন্ধু এবং সহযোগী। কানাইয়ের এই কাহিনী আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, বরং তার চরিত্র ও ত্যাগের মধ্যে থাকে। লোভের পরিণাম সব সময় খারাপ হয়। সততা এবং অন্যের প্রতি দয়া মানুষের ভাগ্যকে জাদুকরীভাবে বদলে দিতে পারে।